বাংলাদেশ হঠাৎ করে পাকিস্তানের দিকে ঝুঁকে যেয়ে আমার ঠিক কী লাভ হলো সেই উত্তর না জানতে পারলে আমার মনে বারবার আসে পাকিস্তানে আসলে কি মধু আছে। বাংলাদেশে বর্তমানে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সফর করছেন এবং এর ফলে প্রায় 15 বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মাসের শেষেই বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও। মানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে যে একটা জট তৈরি হয়েছিল, আপনাদের মনে থাকবে 2013 সালে সে জট লাগে যখন কাদের মোল্লার বিচার শুরু হয়, যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। পাকিস্তান সংসদে তার জন্য একটি নিন্দা প্রস্তাব আনা হয় এবং বাংলাদেশের পক্ষ থেকে তখন সেই ঘটনায় আপত্তি জানানো হয়। এরপরেও সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজনের মৃত্যুদণ্ডের সময়েই পাকিস্তানের তরফে নিন্দা জানানো হয়েছে, উদ্বেগ জানানো হয়েছে এবং তার ফলে বাংলাদেশের সঙ্গে, হাসিনা সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারেই কূটনৈতিক পর্যায়ে একেবারেই বন্ধ হয়ে যায়। দুই দেশের যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে যায় এবং সম্পর্কটা একেবারে শীতল রূপ নেয়। তো হঠাৎ আগস্টের পর সম্পর্ক ভীষণ উষ্ণ হয়ে উঠেছে। এই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা দেখলাম যে এটা শুধু শেখ হাসিনা সরকারের পতন ছিল না, আসলে যারা এর নেতৃত্ব দিয়েছেন বলে তখন বেরিয়ে এলেন তারা বললেন যে তাদের এই সংগ্রাম ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও এবং এই হিসাবে তারা বললেন যে এই যে ভারতীয় আধিপত্যবাদী শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল, কাজেই ভারতীয় আধিপত্যবাদও গুড়িয়ে দিতে হবে। ভারতের সাথেও সম্পর্কটাকে ভীষণ তিক্ত জায়গায় নিয়ে যাওয়া হলো। রীতিমতো তরুণ উপদেষ্টাদের কেউ কেউ এই সংগ্রাম এখানে শেষ হয়নি, ভারতের মানচিত্রের কিছু অংশ নিয়ে মানে একটা অখণ্ড বাংলার স্বপ্ন দেখে কি করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে সেসব স্ট্যাটাস দিতে শুরু করলেন, থেকে শুরু করে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স ঘটনা। মানে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতা, ভারতের সঙ্গে রেষারেষির সম্পর্কটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হলো। আর পাকিস্তানের সাথে সম্পর্কের জট যেমাত্র হাসিনা পড়লেন আর ইউনূস এলেন, সম্পর্কের জট একেবারে খুলে গেল এবং আমরা দেখলাম সেপ্টেম্বরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে জাতিসংঘের সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হলো। নভেম্বর থেকে পাকিস্তান থেকে কন্টেইনারবাহী জাহাজ আসতে থাকলো। দুদেশের মধ্যকার ভিসা সমস্যার একেবারে সমাধান হয়ে গেল। বাংলাদেশ থেকেও পাকিস্তানে ট্যুরিস্টরা যেতে শুরু করলেন আর পাকিস্তান থেকে যারা এতদিন ভিসা না পেয়ে আসতে পারছিলেন না তারা ভিসা পাওয়া শুরু করলেন। আমি জানি না আমার মতো আপনাদের মনেও এই প্রশ্ন জাগে কিনা যে শেখ হাসিনা সরকার যদি ভারতপন্থী সরকার হয়ে থাকে তাহলে ইউনূস সরকার কি তাহলে পাকিস্তানপন্থী সরকার? ভারত আর পাকিস্তান দুদেশের সঙ্গেই কি সুসম্পর্ক রাখা কিছুতেই সম্ভব না। মানে এসে ঘোষণা দিয়ে জানান দিয়ে আমরা ভারতের আধিপত্য দূর করেছি আর পাকিস্তানের আধিপত্যকে স্বাগত জানাই বা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের দ্বার খুলে দিয়েছি, একরকম ঘোষণা দিয়ে তা হতে হবে? মানে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে কি মধু আছে? ভারতের সংবাদপত্রগুলো আগস্টে বলছিল যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরেই নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর তরফ থেকে কর্মকর্তারা এসে বাংলাদেশ সফর করে গেছে। ভারতের সংবাদ মাধ্যম এমন কথাও লিখছিল যে এমনকি আইএসআই তাদের একটা কার্যালয় স্থাপন করবার কাজ শুরু করেছে ঢাকার বুকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং এর পক্ষ থেকে অবশ্যই সেই ঘটনাকে ভিত্তিহীন বলা হয়েছে এবং এই খবরকে ভিত্তিহীন বলে তারা বিবৃতি দিয়েছে। বিবিসির সংবাদদাতা ইথিরাজান আনবার হাসান তিনি ভারতের কেন এই উদ্বেগ তা নিয়ে লিখতে গিয়ে লিখছেন যে ভারত উদ্বিগ্ন কারণ বাংলাদেশে এর আগে আইএসআই এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ মিলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূমি ব্যবহার করে সামরিক প্রশিক্ষণ দিত এবং সেসব সামরিক ঘাঁটি পরে শেখ হাসিনা সরকার এসে ভেঙে দিয়েছে। সে ঘটনার তথ্য প্রমাণ ভারতের কাছে আছে এবং ইথিরাজান আনবার হাসান তাই বলছেন যে এখন আইএসআই বাংলাদেশে কিভাবে কাজ করবে সেটা জানতে বিবিসি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল, তবে পাকিস্তান সেনাবাহিনী তার কোনো উত্তর দেয়নি।
এই আইএসআই এর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি বা সম্পর্ক খুব উষ্ণ হয়ে উঠছে, তা নিয়েও কি খুব ইতিবাচকভাবে দেখবার সুযোগ আছে? আমরা জানি আইএসআই এবং পাকিস্তানের সামরিক বাহিনী, যাকে এস্টাবলিশমেন্ট বলা হয়, তারাই আসলে পাকিস্তানের রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। শেহবাজ শরীফের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে মানেই, যেমন ডক্টর ইউনূস কতদিন ক্ষমতায় আছেন আমরা জানি না, শেহবাজ শরীফ বেচারাও কতদিন ক্ষমতায় আছেন সেটা তিনি নিজেও জানেন না। পাকিস্তানে কোনো সরকার 5 বছর মেয়াদ পূরণ করতে পারে না এই পর্যন্ত। এস্টাবলিশমেন্টই, অর্থাৎ সেখানকার সামরিক বাহিনী আর আইএসআই মিলেই সেখানে রাজনৈতিক দল গঠন করে, রাজনৈতিক দল ভাঙে, কাউকে ক্ষমতায় বসায়, কাউকে ক্ষমতা থেকে নামায়, এবং সন্ত্রাসবাদের একটা ধারক বাহক লালনকারী বলে মনে করা হয় পাকিস্তানের সামরিক বাহিনীর একটি অংশকে এবং আইএসআইকে। মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ বিরোধী যে কর্মসূচি চালিয়ে আসছে সেই 9/11-এর পর থেকে, সেই 9/11-এর পর থেকে তার চালানো সারা বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী কার্যক্রমে সে পাকিস্তানের সামরিক বাহিনীকে কখনো পূর্ণ মাত্রায় বিশ্বাস করতে পারে নাই এবং পাকিস্তানকে বরাবর একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে দেখেছে। তাহলে পাকিস্তানের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে উঠছে বাংলাদেশের এমন একটা সময়ে, যখন নিউ ইয়র্ক টাইমস লিখছে যে বাংলাদেশ চরমপন্থার দিকে ঝুঁকছে এবং বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে ভিসা দিতে দোনমনো করছে, বাংলাদেশি পাসপোর্টধারীদেরকে ভিসা দিতে দোনমনো করছে, কারণ তারা আন্তর্জাতিক মিডিয়ায় খবর পাচ্ছে যে বাংলাদেশের তরুণেরা চরমপন্থার দিকে ঝুঁকছে। তাহলে এটা নিয়ে কি খুব ইতিবাচকভাবে দেখবার বা আনন্দিত হয়ে উঠবার সুযোগ আছে? পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে, বাণিজ্যের একটা দুয়ার খুলে যাবে, সেটাতে খুব আশাবাদী হওয়ার হয়তো সুযোগ আছে যে আরেকটা চ্যানেল খুললো। আর কেনই বা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের একটা দেশের সাথে আমাদের খারাপ সম্পর্ক রাখতেই বা কেন হবে? কাজেই সম্পর্কের দুয়ার খুললো, তাকে তো ইতিবাচকভাবে দেখতেই হবে। কিন্তু দেখুন, পাকিস্তানের সঙ্গে এখন আমাদের বাণিজ্যের হিসাবও যদি করি, তাহলেও দেখছি যে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 2023 সালে পাকিস্তান বাংলাদেশে প্রায় 65 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, সুতা, কাপড় ও প্রস্তুত চামড়া ছিল প্রায় 79%। বিপরীতে বাংলাদেশ থেকে পাকিস্তানে পণ্য রপ্তানি হয়েছে 6 কোটি ডলারের সামান্য বেশি। অর্থাৎ এরই এখনই, মানে বাংলাদেশ পাকিস্তানের যে সম্পর্ক প্রায় সম্পর্ক ছিল না বলা হচ্ছে, শেখ হাসিনার আমলেই পাকিস্তান আমাদের চেয়ে 60 কোটি ডলার বেশি রপ্তানি করতো বাংলাদেশে। তার মানে বাণিজ্য ঘাটতিটা বাংলাদেশের দিক থেকে এতটাই বেশি। তাহলে এখন যে দুয়ার খুলে যাচ্ছে, পাকিস্তানের কন্টেইনারবাহী জাহাজ তো আসছে শুনছি, আমরা কি পাকিস্তানে কি পণ্য রপ্তানি করব, কি কি সুবিধা পাবো, সেটা শুল্ক মুক্ত পাবো কিনা, কি ধরনের শুল্কে পাবো, এসব নিয়ে আলোচনা করছি, নাকি আমরা আসলে পাকিস্তানের পণ্য আসবার জন্য দুয়ার খুলে দিচ্ছি? সুতার কথায় মনে হলো বাংলাদেশ সম্প্রতি ভারতের সুতা আমদানি নিষিদ্ধ করেছে স্থলপথে। তার মানে ভারতের সুতা আমদানির ওপর একটা কড়াকড়ি আরোপ হয়েছে। এর ফলে পাকিস্তান থেকে সুতা আমদানি বাড়বে। এর ফলে কি বাংলাদেশের গার্মেন্টস খাতে, টেক্সটাইল খাতে এই সুতা যে ব্যবহৃত হতো তা কি বাংলাদেশ কম দরে পাবে? আগস্ট থেকে ভারত বিরোধিতার জেরে চাল, পেঁয়াজের মতো নিত্য পণ্য যেগুলো বাংলাদেশ ভারত থেকে আমদানি করছিল কম সময়ে এবং কম মূল্যে, সেগুলোর অনেক কিছু আমরা দেখলাম পাকিস্তান থেকে আমদানির চেষ্টা হচ্ছে, যাতে সময় এবং মূল্যে কোনোটিতেই বাংলাদেশ জয়লাভ করছে না। তো আমার এই ভারত পাকিস্তানের মধ্যে বাংলাদেশ ভারত ছেড়ে দিয়ে পাকিস্তানের দিকে ঝুঁকে গেল, আমার তাতে কি লাভ হলো? কারণ আমার করের পয়সায়, আমার পাঠানো ডলারে বাংলাদেশ এখন তার মানে বেশি দামে আরেক প্রতিবেশী দেশের কাছ থেকে যে পণ্য কিনছে, সেটা আবার আমি স্থানীয় বাজারে আরো বেশি মূল্য দিয়ে কিনছি। তো তাহলে আমার টাকা পয়সার ওপর ভিত্তি করে, আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে বাংলাদেশ হঠাৎ করে পাকিস্তানের দিকে ঝুঁকে যেয়ে আমার ঠিক কি লাভ হলো সেই উত্তর না জানতে পারলে আমার মনে বারবার আসে পাকিস্তানে আসলে কি মধু আছে, আর কোন মধু খেয়ে আসলে আগস্টের পর থেকেই বাংলাদেশের বর্তমান সরকার এতটা পাকিস্তানমুখী হয়ে পড়লো।